হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের তোমাদের যে তিনটে স্টোরি আছে, এই তিনটে স্টোরি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আজকের ক্লাসে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যেটা আলোচনা করা হচ্ছে, দেখো দ্য চাইল্ড স্টোরি, যেটা মুন্সি প্রেমচন্দের লেখা। আর প্রশ্ন উত্তরগুলো যেভাবে সাজানো হয়েছে দেখো তোমাদের পড়তে সুবিধা হবে, কারণ বাংলা আছে পাশাপাশি, মানে ইংরাজির পাশাপাশি বাংলাটাও লেখা আছে, যাতে তোমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। যেমন প্রথম প্রশ্নটা আছে, দ্য চাইল্ড যে গল্পটা আছে এর প্রধান চরিত্রটাকে, এই যে স্টোরিটা আছে দ্য চাইল্ড, এর প্রধান চরিত্র হচ্ছে গাঙ্গু। ঠিক আছে, পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, গল্পে দ্য চাইল্ড এর বর্ণনাকারীকে বলছে হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য চাইল্ড। দেখো অ্যান্সার হচ্ছে অ্যান আননেমড রিচ ল্যান্ডলর্ড, অর্থাৎ একজন নামহীন ধনী জমিদার। তারপর দেখো পরের প্রশ্ন হচ্ছে হু ইজ গাঙ্গু। গাঙ্গুকে, গাঙ্গু হচ্ছে এ সার্ভেন্ট ইন দ্য ন্যারেটর হাউস, অর্থাৎ ন্যারেটরের হাউসের একজন হচ্ছে চাকর। পরের প্রশ্ন আছে হোয়েন ডাজ গাঙ্গু ফ্যান হিজ মাস্টার, অর্থাৎ গাঙ্গু কখন তার মালিককে বাতাস করে। ইন এভরিডে মানে এভরিবডি অ্যাবসেন্স, অর্থাৎ সবাইয়ের অনুপস্থিতিতে, কেউ যখন থাকে না। হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইব গাঙ্গু। গাঙ্গু কেমন ছিল? শর্ট টেম্পার, অর্থাৎ রাগী মানুষ ছিল। পরের প্রশ্ন আছে হোয়েন ডিড দ্য ন্যারেটর টক টু হিজ সার্ভেন্ট। বর্ণনাকারী কখন তার চাকরদের সাথে কথা বলতেন? শুধুমাত্র প্রয়োজন হলে, অনলি হোয়েন নেসেসারি, যখন প্রয়োজন হতো। পরের প্রশ্ন আছে দেখো হোয়াট ইনস্ট্রাকশন, কি নির্দেশ দেওয়া ছিল হ্যাড দ্য ন্যারেটর গিভেন টু হিজ সার্ভেন্ট, মানে বর্ণনাকারী তার চাকরদের কি নির্দেশ দিয়েছিলেন? তাকে না ডেকে আসতে নিষেধ করেছিলেন, অর্থাৎ নট টু ভিজিট হিম উইদাউট বিইং কল্ড ফর। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন 8 নম্বরের প্রশ্ন দেখে নাও। হোয়েন ডু দ্য ন্যারেটর সার্ভেন্ট ভিজিট হিম উইদাউট বিইং আস্কড ফর। বর্ণনাকারী চাকররা কখন অনুমতি ছাড়া তার কাছে আসতো? বর্ণনাকারীর মতে চাকররা কখন অনুমতি ছাড়া আসতো? বলছে যখন তারা অগ্রিম বেতন চাইতো বা অন্য চাকরদের সম্পর্কে অভিযোগ করতে চাইতো। হোয়েন দে নিড অ্যাডভান্স স্যালারি অর ওয়ান্টেড টু কমপ্লেন অ্যাবাউট আদার সার্ভেন্ট। পরের প্রশ্ন হচ্ছে বর্ণনাকারী কেন এই দুটি অভ্যাস পছন্দ করতেন না? বলছে হোয়াই ডিড দ্য ন্যারেটর নট লাইক বোথ দোজ প্র্যাকটিস। কি প্র্যাকটিস ছিল সেটা? বিকজ হি রেগুলারলি, সে প্রতিনিয়ত, ঠিক আছে, পেড হিজ সার্ভেন্ট অ্যান্ড কনসিডার ব্যাকবিটিং এ সাইন অফ উইকনেস, মানে কারণ তিনি চাকরদের নিয়মিত বেতন দিতেন এবং পরনিন্দাকে দুর্বলতার লক্ষণ বলে মনে করতেন। পরের প্রশ্ন আছে দেখো 10 নম্বর প্রশ্ন, যেটা আছে হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর অ্যাবাউট টু ডু হোয়েন গাঙ্গু পেড হিম অ্যান আনসলিটেড ভিজিট ওয়ান মর্নিং। অর্থাৎ এর বাংলা মানে হচ্ছে এক সকালে গাঙ্গু বিনা অনুমতিতে বর্ণনাকারী অর্থাৎ লেখকের কাছে আসে, তখন বর্ণনাকারী কি করেছিলেন? তখন সকালে হাঁটাহাঁটি করতে যাচ্ছিলেন, গো ফর হিজ মর্নিং ওয়াক। পরের প্রশ্ন হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গু আনসলিটেড ভিজিট। গাঙ্গুর অনাহুত আগমনে বর্ণনাকারী কেমন অনুভব করেছিলেন? বিরক্ত এবং রাগ, অ্যানয়েড অ্যান্ড ইরিটেট অনুভব করেছিলেন। পরের প্রশ্ন হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি। মানে গাঙ্গু কখন তার মালিককে ব্যস্ত বলে মনে করতেন? হোয়েন হি রিড অর রোট সামথিং, যখন তিনি কিছু পড়তেন বা লিখতেন তখন তার ব্যস্ত বলে মনে হতো। পরের প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য রিজন ফর গাঙ্গু আনসলিটেড ভিজিট টু হিজ মাস্টার। গাঙ্গু কেন বিনা অনুমতিতে তার মালিকের কাছে এসেছিলেন? হি ওয়ান্টেড টু লিভ হিজ ওয়ার্ক, সে তার চাকরি ছেড়ে দিতে চেয়েছিলেন। পরের প্রশ্ন হোয়াই ডিড গাঙ্গু ওয়েন টু লিভ হিজ ওয়ার্ক ইন হিজ মাস্টার হাউস। গাঙ্গু কেন বর্ণনাকারীর বাড়ির চাকরি ছাড়তে চেয়েছিলেন? দেখো বিকজ মানে কারণ, হি ডিড নট ওয়ান্ট পিপল টু রাইজ দেয়ার ফিঙ্গার অ্যাট হিজ মাস্টার অন হিজ অ্যাকাউন্ট, কারণ সে চায়নি যে তার জন্য লোকেরা তার মালিক সম্পর্কে খারাপ বলুক। পরের প্রশ্ন
হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাট গাঙ্গুস ডিসিশন দ্য লিভ টু লিভ? গাঙ্গুর চাকরি ছাড়ার সিদ্ধান্তে বর্ণনাকারী কেমন অনুভব করেছিলেন? অবাক হয়ে গিয়েছিলেন, শকড হয়ে গিয়েছিলেন। পরের প্রশ্ন, হোম ডিড গাঙ্গু ডিসাইড টু ম্যারি? হোম মানে কাকে, কাকে গাঙ্গু বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল? গোমতী দেবীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। পরের প্রশ্ন বলছে, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম উইথ গোমতী দেবী? গোমতী দেবীর সমস্যা কি ছিল? তিনি বিতর্কিত চরিত্রের ছিলেন। বলছে, শি ওয়াজ এ ওম্যান অফ এ কোয়েশ্চেনেবল রেপুটেশন। পরের প্রশ্ন, হোয়াই ওয়াজ দ্য ন্যারেটর শকড অ্যাট গাঙ্গুস ডিসিশন টু ম্যারি গোমতী দেবী? গোমতী দেবীকে বিয়ে করার গাঙ্গুর সিদ্ধান্ত বর্ণনাকারী কেন অবাক হয়েছিলেন? বিকজ গাঙ্গু ওয়াজ ইললিটারেট, ওল্ড ফ্যাশনড অ্যান্ড নট মডার্ন। কারণ গাঙ্গু অশিক্ষিত, সে সেকেলে এবং আধুনিক ছিল না। পরের প্রশ্ন, হোয়াই অ্যাকর্ডিং টু গাঙ্গু ডিড গোমতী দেবী লিভ মানে বোথ হার মানে হাজব্যান্ড? মানে গাঙ্গুর মতে গোমতী দেবী কেন তার দুজন স্বামীকে ছেড়ে গিয়েছিল? বিকজ দে ডিড নট লাভ হার, কারণ তারা তাকে ভালোবাসত না। তারপরে, হোয়াট হেলথ ইস্যু ডিড গোমতী দেবী হ্যাভ? বলছে তিনি মাঝে মাঝে তার খিঁচুনি হতো এবং অজ্ঞান হয়ে যেতেন। সি গট ফিট অ্যান্ড বিকাম আনকনসাস সামটাইম। তারপরে দেখো, হোয়াট অ্যাকর্ডিং টু ন্যারেটর ডিড গাঙ্গু অ্যাক্ট লাইক মানে ম্যারিং গোমতী? বলছে বর্ণনাকারীর মতে গাঙ্গু গোমতী দেবীকে বিয়ে করে কেমন আচরণ করেছিলেন? বিয়ে করতে কেমন আচরণ করেছিলেন? একজন অভুক্ত মানুষের মতো, লাইক এ স্ট্রাফ ম্যান। পরের প্রশ্ন, হাউ ডিড গাঙ্গু আর্ন হিজ লিভিং আফটার লিভিং দ্য ন্যারেটর হাউস? বর্ণনাকারীর বাড়ি ছাড়ার পর গাঙ্গু কিভাবে জীবিকা নির্বাহ করত? ফেরিওয়ালা হিসাবে, অ্যাজ এ হকার। পরের প্রশ্ন দেখো, হোয়াই ডিড ন্যারেটর দেখো ডেভেলপ এ কিউরিসিটি অ্যাবাউট গাঙ্গুস লাইফ? মানে বর্ণনাকারী গাঙ্গুর জীবন সম্পর্কে কৌতূহলী হলেন কেন? কারণ সে অল্প আয়ের পরেও সবসময় খুশি থাকতো। বিকজ হি অলওয়েজ রিমেইনড হ্যাপি ডিপোজিট হিট লিটিল আর্নিং। নেক্সট প্রশ্ন দেখো, 24 দাগের প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অন লার্নিং দ্য গোমতী হ্যাড রান অ্যাওয়ে? গোমতী পালিয়ে গেছে শুনে বর্ণনাকারীর কেমন অনুভব করেছিল? ঠিক আছে, দেখো মানে অদ্ভুত অনুভব করেছিল, এ স্ট্রেঞ্জ প্লেজার, একটা অদ্ভুত আনন্দ। পরের প্রশ্ন, হোয়াট ডিড ন্যারেটর একসেপ্ট টু হার ফ্রম গোমতী অ্যাবাউট মানে গাঙ্গু অ্যাবাউট গোমতী লিভিং হিম? মানে গোমতী গাঙ্গুকে ছেড়ে চলে গেছে, এটা নিয়ে বর্ণনাকারী কি শুনতে চেয়েছিলেন? যে গোমতী বিশ্বাসতার গল্প, ঠিক আছে, এ স্টোরি অফ গোমতী ফেথফুলনেস। তারপরে দেখো পরের প্রশ্ন, হোয়াই ডিড গাঙ্গু রিপ্লাই অ্যাবাউট গোমতী লিভিং সারপ্রাইজ দ্য ন্যারেটর? গোমতীর চলে যাওয়া নিয়ে গাঙ্গুর উত্তর শুনে বর্ণনাকারী কেন অবাক হয়ে গিয়েছিলেন? কারণ গাঙ্গু বলেছিল যে গোমতী ঘর থেকে কিছুই নিয়ে যায়নি। বিকজ গাঙ্গু সেড দ্যাট গোমতী হ্যাড নট টেকেন এ সিঙ্গেল থিংস ফ্রম দ্য হাউস। তারপরে দেখো পরের প্রশ্ন কি আছে, 27 দাগের প্রশ্ন, হোয়ার ডিড ন্যারেটর গো ফর এ মান্থ অন বিজনেস আফটার হিজ মিটিং উইথ গাঙ্গু? গাঙ্গুর সঙ্গে দেখা করার পর বর্ণনাকারী 1 মাসের জন্য বসবাসের কোথায় মানে ব্যবসার জন্য গিয়েছিল? নৈনিতালে গিয়েছিল, ঠিক আছে। 28 দাগের প্রশ্ন বলছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর সি আফটার হিজ রিটার্ন ফ্রম নৈনিতাল? নৈনিতাল থেকে ফিরে এসে বর্ণনাকারী কি দেখলেন? বর্ণনাকারী দেখলেন গাঙ্গু একটি নবজাত শিশুর সঙ্গে দাঁড়িয়ে আছেন। তারপরে দেখো পরের প্রশ্ন, হাউ ডিড গাঙ্গু ফিল অ্যাজ হি স্টুড হোল্ডিং দ্য নিউবর্ন বেবি? অর্থাৎ নবজাত শিশুকে কোলে নিয়ে গাঙ্গুর কেমন অনুভব হয়েছিল? দেখো, ফাদারলি প্রাইড অ্যান্ড জয়, পিতার গর্ব এবং আনন্দ। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড গাঙ্গু ফাইন্ড গোমতী? গাঙ্গু গোমতীকে কোথায় খুঁজে পেয়েছিলেন? ইন এ ওমেন্স হসপিটাল ইন লখনৌ, লখনৌর একটি মহিলা হসপিটালে। ফ্রম হোম ডিড গাঙ্গু কেম টু নো অ্যাবাউট গোমতী হোয়ার অ্যাবাউট? অর্থাৎ গাঙ্গু কার কাছ থেকে গোমতীর অবস্থানের খবর পেয়েছিলেন?
ফ্রম গোমতীস ফ্রেন্ড মানে গোমতীর বন্ধুর কাছ থেকে। পরের প্রশ্ন, হাউ ডিড গাঙ্গু স দ্য চাইল্ড টু ন্যারেটর, গাঙ্গু কিভাবে বর্ণনাকারী শিশুটিকে দেখেছিলেন? একজন ক্রীড়াবিদের তার ট্রফি দেখানোর গর্বের সঙ্গে, উইথ দ্য প্রাইড অফ অ্যান অ্যাথলেট ডিসপ্লেইং হিজ ট্রফি। তারপরে প্রশ্ন দেখো, পরে প্রশ্ন কি আছে? পরে প্রশ্ন আছে যে গাঙ্গু শিশুটিকে এত আনন্দের সঙ্গে দেখানোয় বর্ণনাকারী কেন অবাক হয়েছিলেন? দেখো, হোয়াই ওয়াজ ন্যারেটর সারপ্রাইজ অ্যাট গাঙ্গু ডিসপ্লে অফ দ্য চাইল্ড উইথ সাচ হ্যাপিনেস, কারণ শিশুটি গাঙ্গুর বিয়ের 6 মাসের মধ্যে জন্মেছিল। বিকজ দ্য চাইল্ড ওয়াজ বর্ন উইদিন 6 months অফ গাঙ্গুস ম্যারেজ। পরে প্রশ্ন আছে যে ফর হাউ মেনি ডেজ ডিড গোমতী সাফারিং ডিউরিং চাইল্ড বার্থ, গোমতীর সন্তান জন্ম দেওয়ার জন্য কতদিন কষ্ট পেয়েছিলেন? 3 দিন 3 রাত, 3 days and 3 nights। তারপরে দেখো পরের প্রশ্ন, পরের প্রশ্ন আছে যে গাঙ্গু যখন বলেন যে গোমতীকে ভালোবাসে এবং তাই শিশুটিকে তিনি নিজের মতো ভালোবাসবে, তখন বর্ণনাকারী কেমন অনুভব করেছিলেন? হাউ ডিড ন্যারেটর ফিল আফটার গাঙ্গু সেড দ্যাট লাভ গোমতী অ্যান্ড উড দোজ লাভ দ্য চাইল্ড অ্যাজ হিজ ওন, দেখো তিনি গভীরভাবে আবেগপ্রবণ হলেন। হি ওয়াজ ডিপলি টাচ। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে যে এরপর বর্ণনাকারী কি করলেন? হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দিস, দেখো তিনি শিশুটিকে স্নেহপূর্ণকভাবে চুমু খেলেন। কিসড দ্য চাইল্ড দেখো টেন্ডারলি। তারপরে দেখো পরের প্রশ্ন, হোয়াট ডিড গাঙ্গু টেল গোমতী অ্যাবাউট দ্য ন্যারেটর, মানে গাঙ্গু গোমতীকে বর্ণনাকারী সম্পর্কে কি বললেন? যে বর্ণনাকারী তার মানে মহৎ প্রতিমূর্তি। দ্য ন্যারেটর বলছে দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ, দেখো এম্বডিমেন্ট অফ মানে গুডনেস। তারপরে গল্পের শেষে বর্ণনাকারী কি করলেন? বলছে হোয়াট ডিড দ্য ন্যারেটর ডু আফটার দ্য এন্ড অফ দ্য স্টোরি, শর্ট স্টোরি, যে গাঙ্গুর সঙ্গে গোমতীর দেখা মানে দেখতে গেলেন। বলছে ওয়েন্ট উইথ গাঙ্গু টু মিট গোমতী। এবারে আউট অফ বিজনেসের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবারে তোমরা আউট অফ বিজনেস থেকে প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম প্রশ্ন আছে মানে এই গল্পের প্রধান চরিত্রকে, অর্থাৎ এই আউট অফ বিজনেস এই গল্পের প্রধান চরিত্রকে, অ্যান্সারটা দেখো এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে রামারাও। পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে রামারাও মালগুডির কোন কোম্পানির এজেন্ট ছিলেন? ঠিক আছে, রামারাও ওয়াজ দ্য মালগুডি এজেন্ট অফ হুইচ কোম্পানি, হচ্ছে এ গ্রামোফোন কোম্পানি, অর্থাৎ এখানে অপশান এ সঠিক অ্যান্সার। তারপর পরের প্রশ্ন দেখো, রামারাও ব্যবসা কতদিন ভালো চলেছিল? ব্যবসা ভালো চলেছিল, দেখো হাউ লং ডিড রামারাও বিজনেস রান ওয়েল, 5 বছর 5 years ভালো চলেছিল। পরের প্রশ্ন আছে দেখো, তিনি কোথায় তার ছোট বাংলো তৈরি করেছিলেন? হোয়ার ডিড হি বিল্ড হিজ স্মল বাংলো, এখানে দেখো অ্যান্সারটা হবে দেখো ইন দ্য এক্সটেনশন, অর্থাৎ এক্সটেনশনে। পরের প্রশ্ন, হোয়াট ডিড রামারাও থিঙ্ক অফ বাইং, অর্থাৎ রামারাও কি কিনতে চেয়েছিলেন? অ্যান ওল্ড বেবি কার, একটা ওল্ড বেবি কার কিনতে চেয়েছিলেন। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে গ্রামোফোন কোম্পানির কারখানা কোথায় ছিল? হোয়ার ডিড দ্য গ্রামোফোন কোম্পানি হ্যাভ ইটস ফ্যাক্টরি, অর্থাৎ নর্থ ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতে ছিল। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, লাহোরের ব্যাংক ধসে পড়ার কারণ কি? অর্থাৎ লাহোরের হোয়াট লিড টু দ্য ক্র্যাশ অফ ব্যাংক ইন লাহোর, এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি, একজন বম্বে অর্থলগ্নিকারীর মৃত্যু, অর্থাৎ ডেথ অফ এ বম্বে ফিনান্সিয়ার। তারপর পরের প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন আছে এবারে। পরের প্রশ্ন আছে যে বম্বের অর্থলগ্নিকারী কিভাবে মারা গিয়েছিলেন? হাউ ডিড দ্য বম্বে ফিনান্সিয়ার ডাই, কিভাবে মারা গিয়েছিলেন? ইন এ কার অ্যাক্সিডেন্ট, একটা গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, কেন বম্বে অর্থলগ্নিকারীর মৃত্যু আত্মহত্যা বলে মনে করা হয়েছিল? হোয়াই ওয়াজ দ্য বম্বে ফিনান্সিয়ার ডেথ থট টু বি এ সুসাইড, এখানে অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ বিকজ হিজ ওয়াইফ ইম্পল্ড, অর্থাৎ কারণ তার স্ত্রী পালিয়ে গিয়েছিলেন। তারপরে দেখো পরের প্রশ্ন আছে বম্বে অর্থলগ্নিকারীর স্ত্রী কার সঙ্গে পালিয়ে গিয়েছিলেন? বলছে উইথ হোম ডিড দ্য বম্বে ফিনান্সিয়ার ওয়াইফ ইম্পল্ড, দেখো অপশান এ বলছে দ্য বম্বে ফিনান্সিয়ার ক্যাশিয়ার, অর্থাৎ অর্থলগ্নিকারীর ক্যাশিয়ারের সঙ্গেই পালিয়ে গিয়েছিলেন।
পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, হোয়ার ডিড রামারাও শিফট উইথ হিজ ফ্যামিলি ডিউরিং দ্য পিরিয়ড অফ ফিনান্সিয়াল ক্রাইসিস? অর্থাৎ আর্থিক সংকটের সময় রামারাও তার পরিবার নিয়ে কোথায় চলে গিয়েছিলেন? অপশান ডি সঠিক অ্যান্সার, অর্থাৎ এ টু এ ভেরি স্মল হাউস বিহাইন্ড দ্য মার্কেট, অর্থাৎ বাজারের পেছনে একটি ছোট্ট বাড়িতে, খুব ছোট্ট একটা বাড়িতে। পরের প্রশ্ন আছে, সংকটের সময় তাদের একমাত্র আয়ের উৎস কী ছিল? হোয়াট ওয়াজ দেয়ার অনলি সোর্স অফ ইনকাম ডিউরিং দ্য পিরিয়ড অফ ক্রাইসিস? এখানে অপশান এ সঠিক অ্যান্সার, রেন্ট ফ্রম মানে দেয়ার বাংলো, অর্থাৎ তাদের বাংলোর ভাড়া। পরের প্রশ্ন, হাউ ওল্ড রামারাও? রামারাওয়ের বয়স কত? ঠিক আছে, রামারাওয়ের বয়স হচ্ছে মানে 50, দেখো রামারাওয়ের বয়স সি, অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ 40-র কাছাকাছি, অর্থাৎ 40-এর কাছাকাছি হবে। তারপরে দেখো পরের প্রশ্ন, রামারাওয়ের স্ত্রীর সন্তানরা তাকে কিভাবে মানে অপেক্ষা করতো, তারা কিভাবে তার জন্য অপেক্ষা করতো? বলছে হাউ ডিড রামারাও ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়েট ফর হিম? এখানে অপশান বি সঠিক অ্যান্সার, অর্থাৎ উইথ অ্যানাক্সিয়াস ফেস, উদ্বিগ্ন মুখ নিয়ে। পরের প্রশ্ন আছে, এক্সটেনশনে রামারাওয়ের স্ত্রী কেমন প্রতিবেশী ছিল? বলছে হুইচ কাইন্ড নেইবার্স ডিড রামারাও ওয়াইফ হ্যাভ ইন দ্য এক্সটেনশন? বন্ধুত্ব সুলভ প্রতিবেশী, ফ্রেন্ডলি নেইবার্স ছিল। পরের প্রশ্ন, যে রামারাওয়ের সন্তানরা কতদিন পর পর নতুন জামা কাপড় দেওয়া হতো? বলছে হাউ অফটেন ওয়ার রামারাও চিলড্রেন গিভ এ নিউ ক্লথ? দেখো 3 মাসে একবার, বলছে ওয়ান্স ইন 3 মান্থ। পরের প্রশ্ন আছে দেখো, যে পত্রিকায় ওই কসওয়ার্ড ধাঁধা থাকতো তার নাম কি? নেম অফ দ্য জার্নাল কসওয়ার্ড পাজল। এখানে পত্রিকাটার নাম কি হবে? পত্রিকাটার নাম দেখো দ্য ক্যাপ্টেন, ঠিক আছে। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন, হোয়ার ডিড রামারাও কাম অ্যাক্রস দ্য জার্নাল? রামারাও কোথায় এই পত্রিকা পেয়েছিলেন? জুবিনিয়াল রিডিং রুমে এই পত্রিকা পেয়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, হাউ মেনি পেজ ডিড দ্য জার্নাল হ্যাভ? 4 পেজ ছিল, অর্থাৎ 4 পৃষ্ঠারের ছিল। তারপরে হোয়াট ওয়াজ দ্য স্পেশাল অফার অ্যানাউন্স ইন দ্য জার্নাল? পত্রিকায় কি বিশেষ অফার ঘোষণা করা হয়েছিল? 8,000 রুপিস, অর্থাৎ 8,000 টাকা মানে অফার ঘোষণা করা হয়েছিল। পরের প্রশ্ন আছে, হাউ মাচ মানি ডিড রামারাও আস্ক ফ্রম হিজ ওয়াইফ সেন্ডিং ফর মানে এন্টায়ার অফ দ্য পাজল? ধাঁধার 4টি উত্তর পাঠানোর জন্য রামারাও তার স্ত্রীর কাছ থেকে কত টাকা চেয়েছিলেন? 5 টাকা চেয়েছিলেন, 5 রুপিস। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড রামারাও ডিসাইড টু ডু হোয়েন হি মানে রিলিজ দ্যাট হি ডিড নট উইন? বলছে সে যখন মানে এখানে রিয়েলাইজ, বলছে সে যখন বুঝতে পারলো যে সে জিততে পারেনি, তখন সে কি করার সিদ্ধান্ত নিল? কমিটেড সুসাইড, অর্থাৎ সুসাইড করার সিদ্ধান্ত সে নিল। ফর হুইচ ট্রেন ডিড রামারাও ওয়েট অ্যাজ হি লে অ্যাক্রস দ্য রেনওয়ে ট্র্যাক? অর্থাৎ এখানে ট্রেনটার নাম কি ছিল? দেখো তিরুচিরাপল্লী থেকে আসা ট্রেন, বলছে দ্য ট্রেন ফ্রম তিরুচিরাপল্লী, ঠিক আছে, তিরুচিরাপল্লী। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড রামারাও কাম টু নো অ্যাজ হি ওয়াল্ক ব্যাক টু দ্য স্টেশন? স্টেশনে ফিরে আসার সময় রামারাও কি জানতে পারলো? রামারাও জানতে পারলো যে এ গুড ট্রেন হ্যাড ডিলাইন মানে ডিলাইন হয়ে গেছে, অ্যান্ড ডিলে মানে দেরি হবে, অল ট্রেন বাই 3 আওয়ার্স, সমস্ত ট্রেন আসতে 3 ঘন্টা দেরি হবে। পরের প্রশ্ন, হোয়াট ডিড রামারাও ডু আফটার কেম টু নো অফ দ্য দেখো ডিলেমেন্ট? অর্থাৎ লাইনচ্যুত হওয়ার খবর জানার পর মানে রামারাও কি করলো? বলছে থ্যাংক গড মানে ঈশ্বরকে কি করলো? ধন্যবাদ জানালো, ঠিক আছে। তারপরে কি আছে পরের প্রশ্ন হচ্ছে, খাবার খেতে বসার সময় রামারাও স্ত্রী তাকে কি বলল? হোয়াট ডিড রামারাও ওয়াইফ ইনফর্ম হিম অ্যাজ হি সেট ডাউন টু ইট? কি বলল? দেখো অ্যান্সারটা কি আছে এখানে? অপশান এ, অর্থাৎ এ ট্রেন অফার মানে এ টেন্টেড অফার, অর্থাৎ একজন ভাড়াটিয়া অফার করেছে বাইং দেয়ার বাংলো, যে তাদের বাংলোটা কিনে নেবে। পরের প্রশ্ন আছে যে তার বাংলো বিক্রি করলে রামারাও কত টাকা পেত? ঠিক আছে, হাউ মাচ মানি উড রামারাও গেট বাই সেলিং হিজ বাংলো? দেখো কত টাকা পেত? 4,500 রুপিস, অর্থাৎ 4,500 টাকা পেত। পরের প্রশ্ন আছে যে হাউ মাচ মানি ডিড রামারাও ইন্টেন্ড টু কিপ
হিমসেলফ ফ্রম 4.5 রুপিস, অর্থাৎ এখানে 4,500 রুপি থেকে রামারাও নিজের জন্য কত টাকা রাখতে চেয়েছিলেন? দেখো 500 রুপিস, অর্থাৎ সে 500 রুপিস টাকা রাখতে চেয়েছিলেন, 500 টাকা রাখতে চেয়েছিলেন। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন আছে যে হোয়াট ডিড রামারাও ডিসাইড টু ডু ফার্স্ট আফটার সেলিং হিজ বাংলো? বাংলো বিক্রি করার পর রামারাও প্রথমে কি করার সিদ্ধান্ত নিল? এখানে অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ তার সন্তানদের আগে স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা। দে অ্যাডমিট হিজ চিলড্রেন টু দেয়ার প্রিভিয়াস স্কুল। তারপরে দেখো এবারে আই হ্যাভ এ ড্রিম যেটা আছে, আই হ্যাভ এ ড্রিম থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখো। এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন আছে আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কে দিয়েছিল? ভাষণটি দিয়েছিল অপশান এর সঠিক অ্যান্সার মার্টিন লুথার কিং জুনিয়র। ঠিক আছে, এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করে রাখা হয়েছে, তোমরা দেখো। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে আই হ্যাভ এ ড্রিম ভাষণটি কিং কবে দিয়েছিল? বলছে হোয়েন ডিড কিং ডেলিভার দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম? কখন দিয়েছিল? অপশান এ সঠিক অ্যান্সার, অর্থাৎ মানে আগস্টের 28, 1963-তে। তারপরে দেখো পরের প্রশ্ন, একজন মহান আমেরিকান হিসাবে কাকে উল্লেখ করা হয়েছে ভাষণে? একজন মহান আমেরিকান হিসাবে হু ইজ দ্য রেফার টু অ্যাজ এ গ্রেট আমেরিকান ইন দ্য স্পিচ? এখানে অ্যান্সার হবে দেখো আব্রাহাম লিঙ্কনকে। পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন কিং কোথা থেকে ভাষণটি দিয়েছিল? ফ্রম হোয়ার ডিড কিং ডেলিভার দ্য স্পিচ? কোথা থেকে ভাষণটি দিয়েছিল? এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ওয়াশিংটন ডিসিতে লিঙ্কন মেমোরিয়াল সিরি থেকে। বলছে ফ্রম দ্য স্টেপ অফ দ্য লিঙ্কন মেমোরিয়াল ইন ওয়াশিংটন ডিসি। তারপরে দেখো পরের প্রশ্ন আছে হোয়েন ওয়াজ দ্য মানে মুক্তির ঘোষণায় কখন স্বাক্ষরিত হয়েছিল মুক্তির ঘোষণাটা? ঠিক আছে, প্রোক্লেমেশন সাইন্ড কখন হয়েছিল? 1863। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে কিং ভাষণটি দেওয়ার সময় কৃষ্ণাঙ্গরা কোন পরিস্থিতির জীবনযাপন করেছিল? বলছে ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য মানে নিগ্রো লিভ হোয়েন কিং ডেলিভার দ্য স্পিচ? এখানে অপশান দেখো, অপশান হচ্ছে ডি সঠিক অ্যান্সার, দারিদ্র এবং নির্বাসনে, পভার্টি অ্যান্ড এক্সিল। 7 দাগের প্রশ্ন কি আছে দেখো, 7 দাগের প্রশ্ন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং স্বাধীনতা ঘোষণায় প্রত্যেক আমেরিকানকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? বলছে হোয়াট ডিড দ্য ইউএস কনস্টিটিউশন অ্যান্ড ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স প্রমিস টু এভরি আমেরিকান? এখানে অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার, অর্থাৎ জীবন, স্বাধীনতা এবং সুখের অধিকার, রাইট অফ লাইফ, লিবার্টি অ্যান্ড হ্যাপিনেস। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন কি বলা হচ্ছে আমেরিকা কৃষ্ণাঙ্গদের এমন একটি চেক দিয়েছিল যা পর্যাপ্ত তহবিল নেই এভাবে ফিরে এসেছিল। বলছে আমেরিকা হ্যাজ গিভেন দ্য নিগ্রো পিপল হুইচ হ্যাজ কাম ব্যাক মার্কড ইনসাফিসিয়েন্ট ফান্ড। এখানে হচ্ছে ব্যাড চেক, এর অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, খারাপ চেক। তারপরে দেখো পরের প্রশ্ন অর্থাৎ 9 দাগের প্রশ্ন কৃষ্ণাঙ্গ আমেরিকানরা বিশ্বাস করতে অস্বীকার করে যে ওই মানে বিচার ব্যাংক কি দেখো দ্য ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ওই খালি দ্য ব্ল্যাক আমেরিকান রিফিউজ টু ডেলিভার দ্য ব্যাংক অফ জাস্টিস ইজ। এখানে অপশান দেখো, অপশান হচ্ছে এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ ব্যাংক্রাফট। পরে প্রশ্ন 10 দাগের প্রশ্ন কি আছে দেখো, 10 দাগের প্রশ্ন কৃষ্ণাঙ্গদের অবস্থা উপেক্ষা করা আমেরিকানদের জন্য ড্যাশ হবে? বলছে টু ওভারলুক কন্ডিশন অফ নিগ্রো উড বি ফর আমেরিকা। দেখো ফার্টাল হবে মানে মারাত্মক হবে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন 12 দাগের প্রশ্ন একটু রোটেট হয়ে গিয়েছিল, দেখো মারাত্মক হবে এখানে হলো। এবার 11 দাগের প্রশ্ন কিং নাগরিকদের অধিকার জন্য কোন প্রতিবাদের পদ্ধতির সুপারিশ করেছিলেন? কোন প্রতিবাদের পদ্ধতি রিকমেন্ড করেছিলেন? প্রোটেস্টের কোন পদ্ধতি? ঠিক আছে, দেখো এখানে নন ভায়োলেন্ট পদ্ধতি, অর্থাৎ অপশান ডি অহিংসার পদ্ধতি। তারপরে দেখো গান্ধীজি যেমন পদ্ধতি নিয়েছিল আর কি। অনেক সাদা আমেরিকানরা কি বুঝতে পেরেছিল? হোয়াট ডিড মেনি অফ হোয়াইট আমেরিকান রিয়েলাইজ? কি বুঝতে পেরেছিল? এখানে অপশান হচ্ছে এ সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ কি আছে যে তাদের ভবিষ্যৎ কৃষ্ণাঙ্গ আমেরিকানদের ভবিষ্যতের সাথে সম্পর্কিত।
তারপর 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্ন কি আছে? 13 দাগের প্রশ্ন আছে, কৃষ্ণাঙ্গদের অঙ্গীকার করতে হবে যে তারা সর্বদা ড্যাশ করবে। বলছে দ্য নিগ্রো মাস্ট মাস্ট মেক দ্য প্লেজ দ্যাট দে উইল অলওয়েজ মার্চ ফরওয়ার্ড অর্থাৎ কি আছে দেখো, যে সামনের দিকে এগিয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, কিং কি বিষয়টি সংযত ছিলেন না? হোয়াট ওয়াজ দ্য কিং নট দেখো আনমাইন্ডফুল অফ? এখানে অপশান এ সঠিক অ্যান্সার। বলছে তার কিছু মানে শ্রোতার সংগ্রাম, স্ট্রাগল অফ সাম অফ হিজ অডিয়েন্স। পরের প্রশ্ন বলছে কিং এর মতে প্রতিবাদকারী আমেরিকানরা ড্যাশের পুরনো সৈনিক। বলছে অ্যাকর্ডিং টু কিং দ্য প্রোটেস্টিং আমেরিকান হ্যাভ বিন দেখো ভেটরান অফ ড্যাশ। এখানে অপশান সি সঠিক অ্যান্সার, অর্থাৎ সৃজনশীল কষ্ট, ক্রিয়েটিভ সাফারিং। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন আছে, কিং সৃজনশীল কষ্টের পুরনো সৈনিক বলতে কি বোঝাতে চেয়েছেন? এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ বুদ্ধিভিত্তিক সংগ্রামের অভিজ্ঞতার সৈনিক, অর্থাৎ এক্সপিরিয়েন্স হোল্ডার অফ ইন্টেলেকচুয়াল স্ট্রাগল। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন আছে, কিং তার ভাষণে নাগরিক অধিকার আন্দোলনকারীদের কাছে কোন বাক্যটি বারবার পুনরাবৃত্ত করেছে? হুইচ ফ্রেজ ডাজ কিং রিপিট ইন দ্য স্পিচ অফ দ্য সিভিল রাইট প্রোটেস্ট? এখানে হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান বি, আই হ্যাভ এ ড্রিম। তারপর দেখো 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন, কিং সে হিজ ড্রিম ইজ ডিপলি রোটেড ইন? কিং বলেছেন তার স্বপ্নর গভীরভাবে পতিত আছে কোথায়? দ্য আমেরিকান ড্রিম, অর্থাৎ আমেরিকানদের স্বপ্নে। পরের প্রশ্ন হচ্ছে, হুইচ স্টেট ডাজ কিং রেফার টু বি দেখো সুইটলিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস অপারেসিং? কিং কোন রাজ্যটিকে অযাচিত এবং নির্যাতনের তাপে উত্তপ্ত হিসাবে উল্লেখ করেছেন? মিসিসিপিকে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে, কিংয়ের কয়টি সন্তান ছিল? হাউ মেনি চিলড্রেন ডিড কিং হ্যাভ? 4টে সন্তান ছিল তার। পরের প্রশ্ন আছে যে কিং কিভাবে তার সন্তানদের মূল্যায়িত হতে চান? হাউ ডাজ কিং ড্রিম হিজ চিলড্রেন টু বি জাজড? দেখো অপশান এ সঠিক অ্যান্সার, তাদের চরিত্রের মাধ্যমে, বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। তারপরে পরের প্রশ্ন আছে, হোয়াট ডাজ কিং মিন বাই ড্যাশ হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো? অর্থাৎ প্রত্যেকটি পাহাড় ও পাহাড়ি অঞ্চল নিচু করা হবে। এর দ্বারা কিং কি বোঝাতে চেয়েছেন? এখানে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, অর্থাৎ কিং কি বোঝাতে চেয়েছেন? আমেরিকার সমাজে কোনো শ্রেণীভেদ থাকবে না, নো ক্লাস দেখো ডিস্টিংকশন ইন দ্য আমেরিকান সোসাইটি। পরের প্রশ্ন আছে, মার্টিন লুথার কিং জুনিয়র কেন নোবেল শান্তি পুরস্কার পান? বলছে হোয়েন, কেন নয়, কখন পান, কবে পান, ঠিক আছে? 1964 হোয়েন ডিড মার্টিন লুথার কিং জং রিসিভ দ্য নোবেল প্রাইজ? পরের প্রশ্ন আছে, মার্টিন লুথার কিং জুনিয়র 1964 সালে ছিলেন সবচেয়ে তরুণ ব্যক্তি যিনি পেয়েছিলেন দ্য নোবেল প্রাইজ। পরের প্রশ্ন, হোয়েন ডিড মার্টিন লুথার কিং জন ডাই? কখন সে মারা গিয়েছিল? এটাই শেষ প্রশ্ন। দেখো এপ্রিল 4, 1968।